আচ্ছা, এটা আমরা নতুন লাইভ স্টার্ট করলাম, যেহেতু আগেরটাতে একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল। সবাই ঠিকঠাক বোর্ডটা দেখতে পাচ্ছ কিনা আর সাউন্ডটা শুনতে পাচ্ছ কিনা কাইন্ডলি আমাকে একটু জানাবে। দুটো জিনিস জানাবে, যে সেটা হচ্ছে এটা মানে আমি যা বলছি সেটা অডিবল হচ্ছে কিনা, শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক। আর বোর্ডটা দেখতে পাচ্ছ কিনা। কাইন্ডলি একটু কমেন্ট বক্সে আমাকে লিখে জানাও। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে অডিও ক্লিয়ার আছে আর দেখতে পাচ্ছিস তো? ভালো কথা। আর যদি কোনো সময় ভিডিও দেখিস অফ হয়ে যাচ্ছে বা কিছু, তাহলে পরে আমাকে এই ভোডাফোনের আমার যে নাম্বারটা আছে 9836, ওটাতে ফোন করবি। আচ্ছা, এবার যেটা বলছিলাম, যে সেটা হচ্ছে, তাহলে আমি আরেকবার রিপিট করছি। সেটা হচ্ছে আজকে আমরা রিফ্র্যাকশন থ্রু কার্ভ সারফেস এই পার্টটাকে নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তো আমি এখানে একটা কনকেভ সারফেস আমি নিয়েছি, যে কনকেভ সারফেসের দুটো সাইডে দুটো ডিফারেন্ট মিডিয়াম আছে, হ্যাভিং রিফ্র্যাক্টিভ ইন্ডিসেস অফ μ1 and μ2। তো এখানে ও পয়েন্টটা হচ্ছে একটা পয়েন্ট অবজেক্ট, এখান থেকে লাইট এসে এ পয়েন্টে ইনসিডেন্ট করেছে, সেখান থেকে রিফ্র্যাক্টেড হয়েছে। তাহলে যদি কেউ এখানে যদি কেউ চোখ রাখে, তাহলে তার মনে হবে যে লাইটটা আই পয়েন্টের থেকে আসছে, ওই জন্য আইটা হচ্ছে ইমেজ পয়েন্ট, প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে এটা আছে। আর সি হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, মানে এই যে রেড ডটেড লাইনটা, এটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। তার মানে এই রেড ডটেড লাইনটা এ পয়েন্টে যদি আমি কোনো একটা ট্যানজেন্ট ড্র করি, সেই ট্যানজেন্টের উপর এটা পারপেন্ডিকুলার রেডিয়াস যেরকম হয়, বা রেডিয়াস অফ কার্ভেচার যেরকম হয়। তো সেই জন্য এখানে এই ইনসিডেন্ট রে এই রেডিয়াস অফ কার্ভেচারের সঙ্গে যে অ্যাঙ্গেলটা ফর্ম করেছে সেটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর রিফ্র্যাক্টেড রে রেডিয়াস অফ কার্ভেচারের সঙ্গে যে অ্যাঙ্গেলটা ফর্ম করেছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। আর এখানে থিটা একটা অ্যাঙ্গেল নেওয়া হয়েছে, কেন নেওয়া হয়েছে সেটা আমি পরে বোঝাচ্ছি, বোঝালে বুঝতে পারবে। তাহলে আপাতত যেটা আমি বলছি সেটাকে আগে খাতাতে নোট কর, লেখ এবার। আচ্ছা, এখানে তাহলে ডিফ্রাকশন থ্রু কার্ভ সারফেস লিখে কনকেভ, ঠিক আছে, এখানে কনকেভ সারফেস, এই জন্য কনকেভ বলে একটা সাব হেডিং দিই, ঠিক আছে। লেখ এবার, ইন দিস রে ডায়াগ্রাম, in this ray diagram, point O, comma I and C, point O, comma I তারপর C are the object point, image point and center of curvature respectively, and center of curvature respectively, full stop, ঠিক আছে, full stop। এবার using Snell's law at the point of incidence, using Snell's law at the point of incidence, এই পয়েন্ট অফ ইনসিডেন্স আছে এ পয়েন্ট, এখানে যদি আমরা স্নেলস লটাকে অ্যাপ্লাই করি তাহলে কি হবে, তাহলে স্নেলস লকে অ্যাপ্লাই করলে পারে, তাহলে কি দাঁড়াচ্ছে, আমি এটা বলে দিয়েছিলাম এইভাবে অ্যাপ্লাই করতে হবে, μ1 sin i, সেটা এই সাইডটার জন্য ইজ ইকুয়াল টু, এবার যদি সেকেন্ড মিডিয়ামটাতে যাই সেটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমার μ2, তাহলে μ2 sin r। এবার এইখানে এই যে অ্যাঙ্গেলটা, এখানে আমরা একটা অ্যাঙ্গেল নিয়েছি, আমি তোদেরকে এই ফিগারটা পাঠিয়ে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে, নিশ্চয়ই দেখেও নিয়েছিস। এখানে একটা ছোট্ট অ্যাঙ্গেল আছে থিটা, ঠিক আছে, এখানে এই একটা অ্যাঙ্গেল আছে,
এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, মানে অ্যাঙ্গেল ACI, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এবার আমরা কি করছি, ডিভাইডিং বোথ সাইডস বাই সাইন থিটা। এবার বোথ সাইডকে সাইন থিটা দিয়ে ডিভাইড করব, তাহলে কি দাঁড়াচ্ছে, μ1 sin I divided by sin theta is equal to μ2 sin R divided by sin theta। কি করলাম, বোথ সাইডকে sin থিটা দিয়ে আমরা ডিভাইড করলাম। এতে কি হবে, আমরা ল্যামিস থিওরেম জানি, তো ল্যামিস থিওরেম অনুযায়ী দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেলের সাইনের রেশিও ওদের অপোজিট সাইডের রেশিওর সঙ্গে সেম হয়। এটা আমরা ল্যামিস থিওরেমে দেখেছি, প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল, যেটাকে সাইন ল বলছে। তো তাহলে এবার খেয়াল কর, তাহলে μ1, দেখ আইও আছে থিটাও আছে, এরকম অ্যাঙ্গেল কোনটা, এরকম অ্যাঙ্গেল, এরকম ট্রায়াঙ্গেল কোনটা, মানে আই অ্যাঙ্গেলও আছে থিটা অ্যাঙ্গেলও আছে, এরকম ট্রায়াঙ্গেল কোনটা, ও এ সি। এই ট্রায়াঙ্গেলটাতে আই এর অপোজিট সাইড কোনটা না ওসি, আর থিটার অপোজিট সাইড কোনটা না ওএ। হয়ে গেল, ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করলাম। এবার μ2, এবার একটা জিনিস ওদেরকে ধরিয়ে দিই, এই যে অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন স্মল আর, এই অ্যাঙ্গেলটাও কিন্তু স্মল আর। কেন না, তার কারণ যেটা সেটা হচ্ছে এই রেড ডটেড লাইন আর এই যে ব্লু যে লাইনটা, যেটাকে ডট করে আমরা পেছনের দিকে এটাকে প্রডিউস করেছি, বাড়িয়ে দিয়েছি, তো তাহলে পরে হচ্ছে এই এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, যার জন্য এটা যদি স্মলার হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও স্মলার হবে। এবার আমাকে বল সাইন আর বাই সাইন থিটা, এই রেশিওটা এখানে আগে দেখ যে থিটা এবং স্মলার এই দুটো অ্যাঙ্গেল কোন ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, কোন ট্রায়াঙ্গেলের পার্ট, আগে সেটাকে দেখ। দেখে সেখানে যদি আমরা ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করি তাহলে সাইডের রেশিওটা কি আসছে, এটা কমেন্ট বক্সে লিখে জানা। আচ্ছা, এখানে বিচার লিখেছে আইসি বাই আইএ, আইসি বাই আইএ, দেখি ও ঠিকঠাক বলছে কিনা। তাহলে স্মল আরও আছে থিটাও আছে, এরকম ট্রায়াঙ্গেল হচ্ছে আই এ সি, তাহলে স্মল আর এর অপোজিট সাইড হচ্ছে আইসি, আর থিটার অপোজিট সাইড হচ্ছে আই এ। ঠিক আছে, তখন আবার থিটার অপোজিট সাইড কিন্তু ও এ নেব না, কেন, তার কারণ স্মলার আর থিটা দুটো এই দুটো অ্যাঙ্গেলই পাচ্ছি, এমন ট্রায়াঙ্গেল হচ্ছে আই এ সি। তো সেই অনুযায়ী আমাদের দেখতে হবে যে অপোজিট সাইডের রেশিওটা কি আসছে। তোরা কি বলেছিলিস দেখে নি একবার। দুজন মাত্র আনসার দিয়েছে, বিশাল লিখেছে আইসি বাই আই এ, ঠিকই বলেছে, আর টুরবাসু লিখেছে আইসি বাই আই, এই দুজন লিখেছে। বাকিরা ঠিকঠাক বুঝেছিস কিনা, আন্ডারস্টুড আর নট বলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতো, বুঝতে পেরেছিস কিনা কেন আইসি বাই আই এ হলো।
কেন আইসি বাই আই এর হলো ঠিকঠাক বুঝেছিস কিনা এটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানা। কেন আইসি বাই আই এ হচ্ছে এটা বুঝতে পেরেছিস কিনা আমাকে কাইন্ডলি জানাবি। ঠিক আছে, আচ্ছা এবার এই যে ওসি আছে, ওসি, এই ওসিটাকে কি করব, আমাদের এই পি পয়েন্টের থেকে নিতে হবে, তাই তো? সারফেসটা যে পয়েন্টে প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে ইন্টারসেক্ট করেছে সেখান থেকে কাউন্টিং করতে হবে। তাহলে ওসি ডিসটেন্সটা আমরা নিতে পারবো না, কি নিতে হবে? পিও মাইনাস পিসি, পিও মাইনাস পিসি। আর যেহেতু এই ধরনের রে ডায়াগ্রাম করার জন্য আমরা যে ধরনের সারফেস ইউজ করি তো এদের অ্যাপারচার খুব কম হয়, তো সেই জন্য এই এ পয়েন্ট আর পি পয়েন্ট খুব ক্লোজ পয়েন্ট। ফিগারেও বুঝতে পারছিস ও এ আর ও পি নিয়ারলি ইকুয়াল, ওই জন্য আমরা এখানে ও এর জায়গাতে নেব ওপি। ঠিক আছে, এবার ওপি না লিখে যেহেতু এখান থেকে ডিসটেন্সটা কাউন্ট করতে হয় ওই জন্য আমরা নিচ্ছি এখানে পিও। বোঝা গেল ব্যাপারটা? ঠিক সেরকম ভাবে এখানে হচ্ছে মিউ2 লিখলাম, লিখে আইসি, আইসি না লিখে লিখবো পিআই মাইনাস পিসি, আইসি না লিখে লিখবো পিআই মাইনাস পিসি। আর আইএ, আইএটাকে আমরা লিখবো আইপি অর্থাৎ পিআই। ঠিক আছে, বোঝা গেল? এবার তাহলে এখান থেকে mu1 1 minus pc by po is equal to mu2 1 minus pc by pi। এবার mu1 1 minus pc কি বলেছিলাম, c হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, তাহলে pc এটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। এবার লাইট যেদিকে যাচ্ছে তার অপোজিট দিকে আমরা কাউন্ট করছি, ওই জন্য পিসিটা রেডিয়াস অফ কার্ভেচার স্মলার হবে কিন্তু মাইনাস স্মলার হবে, পিসিটা মাইনাস স্মলার হবে। আর পিও, পিওটা অবজেক্ট ডিসটেন্স মানে ইউ হবে বাট মাইনাস ইউ হবে। আবার এখানে পিসি আছে মাইনাস আর। এবার পিআইটা কি হবে, আই ছিল হচ্ছে ইমেজ পয়েন্ট, তাহলে পিআই হচ্ছে ইমেজ ডিসটেন্স, কিন্তু যখন আমরা লাইটের অপোজিটে আসছি তাহলে হবে মাইনাস ভি। তাহলে এখান থেকে mu1 1 মাইনাস স্মলার বাই স্মল ইউ ইজ ইকুয়াল টু এখানে mu2 1 minus smaller by small v, তাহলে mu1 minus mu1 smaller by u is equal to mu2 minus mu2 smaller by v। তাহলে আমরা এরকম করতে পারছি, স্মলারটাকে কমে নিলে পরে আচ্ছা একটা কাজ করি, সেটা হচ্ছে অলরেডি এখানে এই স্মল আরটা তো আমরা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন নিয়েছিলাম, তো এই পিসি রেডিয়াস অফ কার্ভেচারকে স্মলার না লিখে এটাকে আমরা ক্যাপিটাল আর লিখছি, স্মলার না লিখে এটাকে আমরা ক্যাপিটাল আর লিখছি।
ঠিক আছে, নাহলে পরে অসুবিধা হবে। এটাকে ক্যাপিটাল আর লিখছি, ক্যাপিটাল আরটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। তোরা একটা কাজ করবি, কতগুলো জিনিস একটু নোট করে নে। প্রথমত এই যে এখানে ওয়েটাকে আমরা পিও লিখলাম, এই যে স্টেপটা ছিল তার এখানে রাইট সাইডে উইদিন ব্র্যাকেট লিখে দিবি অ্যাজ দ্য অ্যাপারচার ইজ ভেরি স্মল। ঠিক আছে, এখানে উইদিন ব্র্যাকেট লিখবি অ্যাজ দ্য অ্যাপারচার ইজ ভেরি স্মল। ঠিক আছে, এটাকে লিখবি। আর তারপরে হচ্ছে এখানে এই যে স্টেপটা আছে এর এখানে রাইট সাইডে লিখবি টেকিং দ্য রেডিয়াস অফ কার্ভেচার, বা শুধু রেডিয়াস অফ কার্ভেচার ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর। ঠিক আছে, আর এখানে ভেরি স্মল অ্যাপারচার, এই স্টেপটাতে ভেরি স্মল অ্যাপারচার লিখতে হবে রাইট সাইডে, আর এখানে হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার ক্যাপিটাল আর, এটাকে মেনশন করতে হবে। আমি তাহলে এখানে স্মলারটাকে ক্যাপিটাল আর লিখে দিই, নাহলে পরে এটার অ্যাঙ্গেল অফ ডিফ্রাকশন বলে মনে হবে, যেহেতু অলরেডি আমরা ওটাকে ইউজ করেছি। তাহলে এখানে যদি আমরা ক্যাপিটাল আর রেডিয়াস অফ কার্ভেচারকে যদি আমরা কমন নিই, তাহলে পরে কি দাঁড়াচ্ছে, এটাকে সাইড চেঞ্জ করেছি, তাহলে মিউ2 বাই ভি মাইনাস মিউ1 বাই ইউ ইজ ইকুয়াল টু মিউ2 মাইনাস মিউ1, এরকম আসছে। তাহলে মিউ2 বাই ভি মাইনাস মিউ1 বাই ইউ ইজ ইকুয়াল টু মিউ2 মাইনাস মিউ1 ডিভাইডেড বাই ক্যাপিটাল আর, এই হচ্ছে রিলেশন। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট ইকুয়েশন। এখানে অবজেক্ট ডিসটেন্স, ইমেজ ডিসটেন্স আর রিফ্র্যাক্টিভ ইনডেক্স, রেডিয়াস অফ কার্ভেচার সবার মধ্যে একটা ইন্টাররিলেটেড একটা ইকুয়েশন আছে, রিলেশন আছে। তো এটা কিন্তু এক্সামে মাঝে মাঝেই দেয়, খুব ভালো করে এটাকে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? একবার দেখে নাও, ক্যালকুলেশন পার্টটা একবার দেখে নাও, কপি করে নাও, আর যেগুলো বললাম এগুলোকে সাইড নোট করে নাও। আর এই পার্টটা পুরোপুরি বুঝেছো কিনা আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাও। ঠিক আছে, পার্টটা পুরোপুরি বুঝেছো কিনা আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাও। লাস্টের যে ইকুয়েশনটা আমরা যেটা রেডি করলাম এই অবধি টোটালটা বুঝতে পেরেছো কিনা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, এই কিছু একটা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, মানে তোরা কমেন্ট করার অনেকক্ষণ পরে আসছে, আমি যার জন্য বুঝতে পারছি না ঠিকঠাক। অনেকক্ষণ পরে আমার কাছে ফিডব্যাক আসছে।
আচ্ছা, এবার যেটা তোদের করতে হবে সেটা হচ্ছে, আমি তো কনকেভটা বোঝালাম, ঠিক আছে, ঠিক যেরকম মিররের সময়তে করিয়েছিলাম ঠিক সেরকম ভাবে এই কনকেভটা আমি বুঝিয়ে দিলাম। কনভেক্সের ক্ষেত্রেও একই রিলেশন আসবে। কনভেক্সটা তোরা নিজেরা বাড়িতে করবি, মানে এই যে সারফেসটা আমি এখানে কনকেভ নিয়েছি, ওই সারফেসটা এখানে কনভেক্স হবে। কনভেক্স নিবি, কনভেক্স নিয়ে ওটা নিজেরা বাড়িতে করবি, করে আমাকে হোয়াটসঅ্যাপ ইনবক্সে আমাকে ওই ইমেজ বলছি মানে ডায়াগ্রামটা আর হচ্ছে ক্যালকুলেশনটা, তার যে টোটাল ইমেজটা আছে ওইটা আমাকে পাঠাবি, সেন্ড করবি, তাহলে আমি বুঝতে পারবো তোরা ঠিকঠাক করতে পেরেছিস কিনা। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট কিন্তু এইটা, mu2 বাই v মাইনাস mu1 বাই u ইজ ইকুয়াল টু mu2 মাইনাস mu1 বাই ক্যাপিটাল আর, খুব একটা ইম্পর্টেন্ট কিন্তু এই রিলেশনটা। আচ্ছা, এবার আমরা এখানে একটা নেক্সট যে পার্টটায় যাচ্ছি, সেটা হচ্ছে লেন্স মেকারস ফর্মুলা। লেন্স মেকারস ফর্মুলা। তো এই লেন্স মেকারস ফর্মুলা, ঠিক আছে, লেন্স মেকারস ফর্মুলা, এই লেন্স মেকারস ফর্মুলা হচ্ছে আমরা এখন এই পার্টটাকে নিয়ে আমরা ডিসকাস করব, ঠিক আছে। এটাকে আমরা লেন্স মেকারস ফর্মুলাটার এক্সপ্রেশন আমরা রেডি করব, ইকুয়েশন রেডি করব। তার আগে আমি এখানে ফিগার ড্র করছি। ঠিক আছে, এটার ইমেজটা আমি পাঠিয়ে দিচ্ছি, এটা আগে নিজেরা, হ্যাঁ ঠিকঠাকই আছে, অসুবিধা হচ্ছে না, তাও এর ইমেজটা আমি পাঠিয়ে দিচ্ছি। ফিগারটাকে আগে ড্র করে নে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি পাঠিয়ে দিয়েছি, ডায়াগ্রামটা দেখে নে, ফিগারটাকে ড্র কর। ঠিক আছে, তো এবার ব্যাপারটা কি হয়েছে আমি আগে বোঝাই, তারপর কি লিখতে হবে সেটা বলে দিচ্ছি।
এখানে একটা পয়েন্ট অবজেক্ট আছে, ঠিক আছে, মানে পয়েন্ট সোর্সের মতো, পয়েন্ট সোর্সের রোলটাও প্লে করছে। তো ওখান থেকে লাইট এসে এখানে ফার্স্টে একটা ডিফ্রাকশন হলো এই সারফেসটাতে, হয়ে বেন্ড হলো, তারপর এই পয়েন্টে এসে আরেকবার সেকেন্ড রিফ্রাকশন হলো, মানে মাল্টি রিফ্রাকশন হয়েছে। এবার যদি কেউ এইখান থেকে দেখে তাহলে তার মনে হবে ইমেজটা এই আই পয়েন্টে আছে, সরি এটা আমি এখানে আই ড্যাশ লিখছি, এটাকে আই ড্যাশ করে দে, কেন আই ড্যাশ আমি পরে বলছি, এটাকে আই ড্যাশ কর, তাহলে এখানে যদি কেউ চোখ রাখে তাহলে তার মনে হবে ইমেজটা আই ড্যাশ পয়েন্টে আছে। আবার সেকেন্ড এই যে রিফ্রাকশন হয়েছে এইখানে যদি কেউ চোখ রাখে তাহলে তার মনে হবে ইমেজটা আই পয়েন্টে আছে। তারপর আর কিছু মনে হওয়ার ব্যাপার নেই, তখন তারপরে রিফ্রাকশন এখানে আমরা কিছু শো করছি না, তারপর লাইট স্টেট বেরিয়ে চলে গেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয়েছে, কেন আমি এটাকে আই ড্যাশ আর কেন এটাকে আই লিখতে বললাম, তার কারণ হচ্ছে যদি আমি এইটাকে অবজেক্ট ধরি তাহলে এটা হচ্ছে ইমেজ, তার কারণ এখান থেকে যে লাইটটা গেছে তার রিফ্রাকশন হয়েছে, সেই রিফ্র্যাক্টেড রে অনুযায়ী এখানে আই ড্যাশ ইমেজটা তৈরি হয়েছে, ভার্চুয়াল ইমেজ অবভিয়াসলি। আবার এইখান থেকে যে লাইটটা গেছে তার আবার এখানে রিফ্রাকশন হয়েছে, সেকেন্ড রিফ্রাকশন, ওই জন্য এইখানে যদি আবার আমি চোখ রাখি তো তারপরে আবার আমি এখানে ইমেজটা যেটা দেখছি, এই ইমেজটার জন্য কোন অবজেক্ট, কোন পয়েন্টটা রেসপন্সিবল, না আই ড্যাশ পয়েন্টটা রেসপন্সিবল। এই আই ড্যাশকে যদি আমি ফার্স্ট পেয়ারের মধ্যে রেখে ভাবি তাহলে এখানে আই ড্যাশ হচ্ছে ইমেজ, আই ড্যাশ কার ইমেজ, না ও পয়েন্টের ইমেজ হচ্ছে আই ড্যাশ, ঠিক আছে, মানে ফার্স্ট রিফ্রাকশনের জন্য ওটা হচ্ছে ইমেজ পয়েন্ট। কিন্তু সেকেন্ড রিফ্রাকশন যেটা হয়েছে এই পয়েন্টে, সেইখানে আবার ও অবজেক্টের রোলটা প্লে করেছে, ইমেজ আবার তৈরি হয়েছে আই পয়েন্টে, এই যে ইমেজ আবার তৈরি হয়েছে আই পয়েন্টে, বোঝা গেল? ওই জন্য ফাইনাল ইমেজ যেটা সেটা হচ্ছে আই। তো তাহলে আমাদের একটা স্টেটমেন্ট লিখতে হবে, আমরা লিখব অ্যাকর্ডিং টু দিস রে ডায়াগ্রাম, according to this ray diagram, according to this ray diagram, the ray of light suffers, the ray of light suffers refraction twice by the curved surfaces, by the curved surfaces, ঠিক আছে, ফুল স্টপ। এবার তারপর লিখতে হবে ফর দ্য ফার্স্ট রিফ্রাকশন, for the first refraction, for the first refraction, প্রথমবারের রিফ্রাকশন, ফার্স্টের রিফ্রাকশনের জন্য ও হচ্ছে অবজেক্ট, আই ড্যাশ হচ্ছে ইমেজ। তো আমরা একটু আগেই যে ইকুয়েশনটা রেডি করলাম সেটা আমাদের কি ছিল, μ2 by v minus μ1 by u is equal to μ2 minus μ1 divided by r for radius of curvature। তো তাহলে এক্ষেত্রে কিভাবে লিখছি ভালো করে দেখ। প্রথমে তাহলে ফার্স্ট যে ডিফ্রাকশনটা হচ্ছে সেখানে μ1 হচ্ছে ফার্স্ট মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স, μ2 হচ্ছে সেকেন্ড মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স, ঠিক আছে। তাহলে কি লিখছি দেখ, μ2 ডিভাইডেড বাই ভি ড্যাশ। কেন ভি ড্যাশ লিখলাম ভি না লিখে, তার কারণ ওটা হচ্ছে আই ড্যাশের করেসপন্ডিং। আই ড্যাশ যে ইমেজ পয়েন্টটা তৈরি হয়েছে, যেটা আবার পরের সেটের জন্য আবার অবজেক্টের মতো বিহেভ করছে, তার যে ডিসটেন্সটা সেটা হচ্ছে ভি ড্যাশ, ঠিক আছে, মাইনাস তারপর μ1 বাই ইউ, অর্থাৎ এই মিডিয়ামটার জন্য
সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তাহলে μ1/u থাকবে। ঠিক আছে, তার কারণ এটা হচ্ছে ও পয়েন্টের ডিস্টেন্সের কথা বলছে, ইজ ইকুয়াল টু, তারপর কি ছিল μ2 মাইনাস μ1, মানে সেকেন্ড মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মাইনাস ফার্স্ট মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তাহলে এক্ষেত্রেও μ2 মাইনাস μ1 ই হবে, এক্ষেত্রেও μ2 মাইনাস μ1 ই হবে, ডিভাইডেড বাই কি ছিল রেডিয়াস অফ কার্ভেচার r। এইখানে আমাদের বুঝতে হবে যে সেখানে এটা হচ্ছে এখানে দুটো কার্ভ সারফেস আছে হ্যাভিং ডিফারেন্ট রেডাই অফ কার্ভেচার। ঠিক আছে, এখানে ডিফারেন্ট রেডাই অফ কার্ভেচার কেন, তার কারণ দেখ কার্ভেচার হচ্ছে আলাদা। ঠিক আছে, দুটো কার্ভেচার কিন্তু সেম না, তো সেই জন্য এইটার মনে কর ফার্স্ট যে সারফেসটা আছে ওটার মনে কর রেডিয়াস অফ কার্ভেচার r1, তো তাহলে সেক্ষেত্রে আমরা লিখছি এখানে r1। ঠিক আছে, তো এটা গেল আমাদের ইকুয়েশন নাম্বার 1। এবার হচ্ছে ফর দা সেকেন্ড রিফ্র্যাকশন, ফর দা সেকেন্ড রিফ্র্যাকশন, সেকেন্ড রিফ্র্যাকশন মানে তখন আবার এই আই ড্যাশ পয়েন্টটা অবজেক্টের রোল প্লে করছে আর আই পয়েন্টটা হচ্ছে ইমেজের রোল প্লে করছে। ঠিক আছে, আর লাইট কোথা থেকে কোথায় গেছে না এই পয়েন্টে রিফ্র্যাকশন হয়েছে, অর্থাৎ এইখানে ফার্স্ট মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে μ2 আর সেকেন্ড মিডিয়াম লাইট যেখানে গেল, যে মিডিয়ামটাতে রিফ্র্যাক্টেড হলো এই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে μ1। তাহলে কি করতে হবে, এই হচ্ছে আমাদের ফর্মুলা, সেকেন্ড মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের জায়গাতে এবার আমরা লিখছি μ1। এবার ইমেজ ডিসটেন্স বলতে এবার ফাইনাল ইমেজ আই, তো সেটার ডিসটেন্স আমরা ভি নেব, মাইনাস এই যে পেয়ারটা আছে ফার্স্ট মিডিয়াম সেকেন্ড মিডিয়ামের, এখানে ফার্স্ট মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ2, তাহলে μ2 ডিভাইডেড বাই এইখানে অবজেক্টের রোলটা কে প্লে করেছে না আই ড্যাশ, আই ড্যাশের ডিসটেন্স কত ছিল, আই ড্যাশের ডিসটেন্স ছিল হচ্ছে ভি ড্যাশ, তাহলে এখানে ইউ যেটা অবজেক্ট ডিসটেন্স সেটাকে আমরা এখানে লিখবো ভি ড্যাশ ইজ ইকুয়াল, আগের বার লিখেছিলাম μ2 মাইনাস μ1, এবার আমাদের লিখতে হবে μ1 মাইনাস μ2, μ1 মাইনাস μ2 ডিভাইডেড বাই এই যে সারফেসটা আছে কার্ভ সারফেসটা, এটা রেডিয়াস অফ কার্ভেচার সাপোজ r2। ঠিক আছে, বোঝা গেল। তো এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি মাইনাস μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই r2। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 কে আমরা অ্যাড করে দেব, ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 কে আমরা অ্যাড করে দেব, অ্যাডিং ইকুয়েশন 1 এন্ড 2। ঠিক আছে, লিখতে হবে অ্যাডিং ইকুয়েশনস 1 এন্ড 2। তাই এগুলোকে অ্যাড করে দিলে পরে μ2 বাই v ড্যাশ μ2 বাই v ড্যাশ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকছে পরে শুধুমাত্র μ1 বাই v মাইনাস μ1 বাই u ইজ ইকুয়াল টু, এই দুটো সাম হয়ে যাচ্ছে, μ2 মাইনাস μ1 কমন চলে যাচ্ছে, μ2 মাইনাস μ1 কমন চলে যাচ্ছে, থাকছে পরে 1 বাই r1 মাইনাস 1 বাই r2, তাহলে 1 বাই v মাইনাস 1 বাই u ইজ ইকুয়াল টু μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই, এখান থেকে μ1 কমন যাচ্ছে নিউমারেটর থেকে, সেটা ডিনোমিনেটরে চলে আসবে, বাই μ1 1 বাই r1 মাইনাস 1 বাই r2। দিস ইজ ইকুয়েশন 3। ঠিক আছে, কিছুই না, এখানে বোথ সাইডকে μ1 দিয়ে ডিভাইড করা হয়েছে। তো এবার আমরা এখান থেকে একটা কনসেপ্ট জানি যে সেটা হচ্ছে যদি অবজেক্ট ইনফিনিটিতে থাকে তাহলে ইমেজ কোথায় ফর্ম করবে, if the object is situated at infinity then where should the image be formed, ইমেজ কোথায় ফর্ম করার কথা,
কমেন্ট বক্সে লিখতে এখানে, তাহলে আমি এটাও বুঝতে পারবো যে তোরা ঠিকঠাক শুনছিস কিনা, মানে ভয়েস ঠিকঠাক যাচ্ছে কিনা। অবজেক্ট যদি ইনফিনিটিতে থাকে তাহলে ইমেজ কোথায় ফর্ম করবে, মানে যদি ইউ টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে ভি টেন্ডস টু কি হবে, কমেন্ট বক্সে লেখ। ঠিক আছে, তাহলে ফোকাসে ফর্ম করবে। তাহলে এবার আমাদের লিখতে হবে we know that if the object is situated at infinity, the image is formed at the focus. Therefore, তাহলে কি দাঁড়াচ্ছে, if u tends to infinity then v is equal to f. অবজেক্ট যদি ইনফিনিটিতে থাকে, এখানে তো ইজ ইকুয়াল টু ইনফিনিটি লেখা যায় না, টেন্ডস টু ইনফিনিটি লিখতে হয়, তাহলে সেক্ষেত্রে এখানে আমি ভি টেন্ডস টু এফ লিখলাম না, ভি ইজ ইকুয়াল টু এফ। তাহলে কি দাঁড়াচ্ছে, দেয়ারফোর, বা এরকম আমরা বলতে পারি যে সো, তাহলে দেখো এখানে খেয়াল করে ফ্রম ইকুয়েশন 3 লেখ, সো ফ্রম ইকুয়েশন 3 এই 3 নম্বর ইকুয়েশনে ইউ যদি ইনফিনিটি পুট করিস তাহলে সেকেন্ড টার্মটা 0 হয়ে যাচ্ছে, 1 বাই ইনফিনিটি মানে 0, আর ভি এর এখানে পুট করতে হবে এফ, তাহলে চলে এলো 1 বাই এফ is equal to mu2 minus mu1 divided by mu1 1 by r1 minus 1 by r2। ঠিক আছে, এইটাকে বক্স করে দিতে হবে। বোঝা গেল? তার কারণ এটাই হচ্ছে লেন্স মেকারস ফর্মুলা। ঠিক আছে, লেখ, it is the lens maker's formula, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, লেন্স মেকারস ফর্মুলা হয়ে গেল, ফুল স্টপ। তার নিচে from the last two equations বলতে এই যে ইকুয়েশনটা আর এই যে ইকুয়েশনটা, এই দুটো ইকুয়েশন থেকে কি পাচ্ছি আমরা, এই ইকুয়েশন দুটোর রাইট সাইডের দেখ এক্সপ্রেশন সেম আছে, তাহলে লেফট সাইডটাও তাহলে ইকুয়াল হবে। তাহলে ফ্রম লাস্ট টু ইকুয়েশনস থেকে আমরা কি পাচ্ছি, 1 বাই ভি minus 1 by u is equal to 1 by f, 1 by v minus 1 by u is equal to 1 by f। বক্স করে তার নিচে
This is the general equation of the lens. This is the general equation of the lens. বোঝা গেল কেন এটা করলাম? এটা অনেক সময় 5 মার্কসের একটা কোয়েশ্চেনের মধ্যে এইভাবে দেয় এক্সামে, find the lens maker's formula and from it find the general equation of the lens. এরকম ধরো তোমাকে একটা কম্প্যাক্ট কোয়েশ্চেন দিল, টোটালটা ধরো তোমাকে 4+1 এরকম স্ট্রাকচারে ধরো দিল, সে বলছি, তো তখন তোমাকে এই অবধি আগে করতে হবে, হয়ে গেল লেন্স মেকারস ফর্মুলা, তারপর ফার্দার একটা স্টেপ তোমাকে করে দেখাতে হবে। তো এই হচ্ছে ঘটনা। তো তাহলে এবার এই পার্টটা ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা, আন্ডারস্টুড আর নট আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। লাস্ট অবধি যেটা আমরা করলাম এটা বুঝতে পেরেছো কিনা, তার কারণ বইতে খুব বিচ্ছিরি ভাবে এই প্রুফগুলো করা থাকে, সেটা দেখে কিছুই বুঝতে পারবে না, পরীক্ষার সময়তে গিয়েও ঠিকঠাক করে লিখে আসতে পারবে না। তো সেই জন্য আমি যেভাবে করালাম এইভাবেই তোমাকে এক্সামে করতে হবে, এবং সেটা তুমি যদি এখন না বোঝো তাহলে তো পারবে না করতে। ঠিক আছে, ঠিক আছে। তো যাই হোক, এখন তাহলে এগুলোকে ভালো করে নিজেরা কিন্তু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, হ্যাঁ। তার কারণ এর পরে আমি যে আবার টেস্টটা নেব, এই টেস্টের পেপার টেপার চেক টেক হয়ে যাওয়ার পরে তারপর যে টেস্টটা আমি নেব, সেই টেস্টটা হচ্ছে অপটিক্সের উপর টেস্টটা থাকবে। তো সেই জন্য এগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস কিন্তু করতে থাকো। নেক্সট এবার আমরা যে পার্টটা নিয়ে ডিসকাস করব, এটা তাহলে আমাদের হয়ে গেছে, এটা মুছে দিলাম। ও আর একটা কথা একটু বলে রাখি, যে সেটা হচ্ছে এই যে আমরা ইকুয়েশনটা যেটা পেলাম, মানে 1/f is equal to mu2 minus mu1 divided by mu1 1/r1 minus 1/r2, এই যে ইকুয়েশনটা যেটা পেলাম, এইখানে এই যে 1/f যেটা আছে, একটা কাজ কর এখানে নোট বলে লিখে রাখ। এই 1/f মানে কি? 1 ফোকাল লেন্থ মানে হচ্ছে পাওয়ার অফ দ্য লেন্স, ঠিক আছে। তো তাহলে এই যে জিনিসটা, এটা অ্যাকচুয়ালি পাওয়ার। এবার কথা হচ্ছে এই mu2 mu1 এর ব্যাপারটা কিরকম ভাবে চেঞ্জ হয়, সেটা ধর আমি এখানে একটা লেন্স নিয়েছি, এবার লাইট এদিক থেকে যাচ্ছে, এদিক থেকে ধর লাইট যাচ্ছে, এটা লাইট, তাহলে এখানে ফার্স্ট মিডিয়াম বলতে মানে mu1 যেটা, তো সেটা হচ্ছে এয়ার মিডিয়াম, আর সেকেন্ড মিডিয়াম বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে গ্লাস মিডিয়াম, মানে যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে আমরা ধরছি μg। তাহলে সেক্ষেত্রে এখানে ফর্মুলাটা কিভাবে চেঞ্জ হচ্ছে দেখ, p is equal to 1/f, mu2 জায়গায় তখন আমরা বলবো এটা হচ্ছে μg মাইনাস
μ1 এর জায়গায় লিখবো μa মানে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ এয়ার ডিভাইডেড বাই আবার এখানে একটা μa, এরকম ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার যদি আমরা এই লেন্সটাকে যদি ওয়াটার মিডিয়ামের মধ্যে ডোবাই মানে জলের মধ্যে ডোবাই, তাহলে সেক্ষেত্রে এখানে μ1টা μw হয়ে যাবে, ঠিক আছে, রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ ওয়াটার হয়ে যাবে। তাহলে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে সিম্পলি সেটা হচ্ছে এখানে এই μ1টা কোনো সময় রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ এয়ার, কোনো সময় রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ ওয়াটার। এবার আমি গ্লিসারিনের মধ্যে ডুবিয়ে দিলাম, তাহলে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ গ্লিসারিন। যাই হোক না কেন মেইন জিনিসটা যেটা সেটা এখানে μ1 যেটা এটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ দ্য মিডিয়াম। μ1টা বেসিক্যালি রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ দ্য মিডিয়াম, মানে যে মিডিয়ামের মধ্যে আমি লেন্সটাকে রেখেছি রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ দ্য মিডিয়াম। আর μ2 যেটা μ2 হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স of the lens লিখে দিলাম, রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ দ্য লেন্স, ঠিক আছে। রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ দ্য ম্যাটেরিয়াল অফ দ্য লেন্স লিখলে ভালো হতো, আমি এখানে শর্টে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ দ্য লেন্স লিখে দিলাম। তো এইটাকে একটুখানি মনে রাখতে হবে। তো যার জন্য এটাকে আমরা এরকম ভাবেও বলতে পারি যে P is equal to 1/f is equal to এখানে μ2 জায়গাতে আমরা বললাম রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ দ্য লেন্স, সাধারণত লেন্স গ্লাসেরই তৈরি হবে, তাহলে μg মাইনাস μ1টাকে আমরা বলছি রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ দ্য মিডিয়াম, কি লিখছি μm। সেটা নিজেদের ইচ্ছা মতো, এয়ার যদি হয় একরকম হবে, যদি ওয়াটার হয় তাহলে একরকম হবে, তাহলে μg মাইনাস μm রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ দ্য মিডিয়াম ডিভাইডেড বাই আবার μm, তারপর 1/r1 মাইনাস 1/r2। এবার এয়ারের ক্ষেত্রে যেটা হয় যে সেটা হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স হচ্ছে 1, তাই তো। তো সেই জন্য যদি এয়ার থাকে তাহলে ফর এয়ার মিডিয়ামের জন্য, তাহলে ফর এয়ার মিডিয়ামের জন্য কি হবে μa ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তো সেক্ষেত্রে আমরা সিম্পলি এইভাবে লিখতে পারি P is equal to 1/f is equal to, দেখ খেয়াল করে এখানে μg minus 1/r1 minus 1/r2, এইভাবেও আমরা লিখতে পারি, ঠিক আছে। যদি সিম্পল মনে করে এই যে আমি যে চশমাটা পরে আছি এইটা হচ্ছে এয়ার মিডিয়ামের মধ্যে আছে, তাহলে এটার জন্য যদি আমাকে ইকুয়েশন তৈরি করতে হয় তাহলে সিম্পলি এই ইকুয়েশনটাই হবে। এটার পাওয়ার যত থাকবে এই হচ্ছে পাওয়ার 1 ফোকাল লেন্থ μg রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ দ্য গ্লাস, ঠিক আছে, ঠিক আছে। তো রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ দ্য গ্লাস, তারপর হচ্ছে এখানে মিডিয়ামের জন্য হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স 1, তারপর 1/r1 মাইনাস 1/r2, এরকম একটা ব্যাপার। তো এটাকে মনে রাখতে হবে জিনিসটা, বোঝা গেল? এই নোটের পার্টটা বুঝতে পেরেছিস তো? তাহলে কখন মিডিয়ামের উপর ডিপেন্ড করে কিভাবে লেন্স মেকারস ফর্মুলার ইকুয়েশনটা কিভাবে চেঞ্জ হচ্ছে এটাকে একটু খেয়াল রাখতে হবে। তার কারণ এর উপর ডিপেন্ড করে তোমাকে কোয়েশ্চেন দেবে, মানে কনসেপচুয়াল কোয়েশ্চেন দেবে, এটার উপর ডিপেন্ড করে তোমাকে নিউমেরিক্যাল দেবে। তো এটাকে খেয়াল রাখতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছিস, ঠিক আছে, সবাই শুনতে পেরেছিস বা বুঝতে পেরেছিস আমি ধরে নিলাম সেটা। তারপরে এবার হচ্ছে নেক্সট যেটা আমি বলছিলাম, এবার নেক্সট টপিকটাতে আমরা যাব। আমরা এখন যে টপিকটা করব সেটা হচ্ছে কম্বাইন্ড লেন্স, ঠিক আছে। তো কি ব্যাপারটা দেখ, এখানে দুটো লেন্স নিচ্ছি আমরা,
এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে দুটো লেন্সকে আমরা এখানে পাশাপাশি রেখেছি, ঠিক আছে, দুটো লেন্সকে এখানে পাশাপাশি রাখা হয়েছে। এখানে একটা পয়েন্ট অবজেক্ট আছে, সেখান থেকে লাইট গিয়ে এখানে প্রথমবার রিফ্র্যাক্টেড হয়ে দেখ এখানে স্লাইটলি রাইট সাইডে বেন্ড করে গেছে এই দিকটাতে। তাহলে যদি আমি এখানে চোখ রাখি, বা যদি চোখ রাখারাখি দরকার নেই, যদি আমি এখানে এই লেন্সটাকে লেন্স L2 যদি না থাকতো তাহলে লাইটটা গিয়ে এই পয়েন্টে মিট করতো, এখানে ইমেজটা ফর্ম করতো। কিন্তু যেহেতু এখানে সেকেন্ড আরেকটা লেন্স আছে, তোর এখানে ওর আবার দ্বিতীয়বার আরেকটা রিফ্র্যাকশন হয়েছে, ঠিক আছে, সেকেন্ড টাইম ওর আরেকটা রিফ্র্যাকশন হয়েছে। এই যে রিফ্র্যাকশনটা হয়েছে তার জন্য ও আরো বেন্ড করে গিয়ে এখানে গিয়ে মিট করেছে। তো তাহলে বিষয়টা যেটা, যে সেটা হচ্ছে এইখানে এটা হচ্ছে অবজেক্ট, যদি এই L2 লেন্স যদি না থাকতো, শুধু যদি L1 নিয়ে আমরা অপারেট করতাম, তাহলে আমরা এই পয়েন্টটাতে ইমেজ পেতাম আই ড্যাশ। কিন্তু আমরা যেহেতু L2 কেও নিয়েছি সঙ্গে, তো যার জন্য ফাইনালি আমরা আই পয়েন্টে ইমেজটাকে পেয়েছি। এখানে আমরা ফাইনাল ইমেজ আই পয়েন্টে আমরা পেয়েছি, ঠিক আছে। আমি এই ইমেজটা আমি পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। আচ্ছা, তো তাহলে এবার লিখতে হবে, লেখো two lenses L1 and L2, two lenses L1 and L2 are placed back to back along the same principal axis, along the same principal axis, full stop। হয়েছে। এবার ফর লেন্স L1, L1 লেন্সের জন্য কি হবে, L1 লেন্স মানে হচ্ছে ফার্স্টে এই যে লেন্সটা আমরা নিয়েছি তার অবজেক্ট তো এখানে ছিল, আর ইমেজ কোথায় গিয়ে ফর্ম করেছে, ইমেজ ফর্ম করেছে এখানে গিয়ে আই ড্যাশ পয়েন্টে গিয়ে ইমেজটা ফর্ম করার কথা ছিল, L2 কে রেখেছি বলে তারপর এখানে ফর্ম করেছে। তাহলে সেটার জন্য ইকুয়েশন কি হবে, 1/v হওয়ার কথা, লিখছি 1/v ড্যাশ, কেন না আই ড্যাশের করেসপন্ডিং, -1/u ইজ ইকুয়াল টু 1/f1। f1 টা হচ্ছে প্রথমে যে লেন্সটা আমরা নিয়েছি, L1 লেন্সটা যেটা নিয়েছি তার ফোকাল লেন্থ হচ্ছে f1। মিটে গেল। একে লিখতে পারো যে ফোকাল f1 ইজ ইকুয়াল টু ফোকাল লেন্থ অফ দ্য লেন্স L1, লিখতে পারো এখানে উইদিন ব্র্যাকেট। তারপর হচ্ছে ফর লেন্স L2, L2 লেন্সের জন্য কি হবে, L2 আবার কি করেছে, এই যে রেটা আসছিল সেটাকে আবার বেন্ড করিয়ে আই পয়েন্টে গিয়ে মিট করিয়েছে। তো তাহলে L2 এর জন্য অবজেক্ট কিন্তু আবার আই ড্যাশ, তার কারণ ও এই রেটাকে বেন্ড করিয়েছে, L2 এর জন্য অবজেক্ট কিন্তু আবার আই ড্যাশ, ইমেজটা হচ্ছে ফাইনাল ইমেজ মানে আই।
তাহলে সেক্ষেত্রে আবার 1/v এর জায়গাতে এখানে 1/v লিখছি, তার কারণ এটা কারেসপন্ড করছে আই পয়েন্টটাকে, মাইনাস 1/u লেখার কথা, কিন্তু এখানে আই ড্যাশ পয়েন্টে ইমেজ, আই ড্যাশ পয়েন্টে যে ইমেজটা ফর্ম করেছিল ফার্স্ট রিফ্র্যাকশনে, সেটাই হচ্ছে সেকেন্ড লেন্স হচ্ছে ওইটাকেই কাজে লাগিয়ে আই পয়েন্টে ফাইনাল ইমেজটা ফর্ম করেছে। তাহলে সেক্ষেত্রে মানে ফর দ্য লেন্স L2 I dash is the object and I is the image। তাহলে 1/v minus 1/u, 1/u না লিখে আমরা এখানে লিখলাম 1/v dash is equal to 1/f2। তাহলে এটা ডট 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 ইকুয়েশন 1 আর এটা হচ্ছে ডট 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 ইকুয়েশন 2। তাহলে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 যদি আমরা অ্যাড করি তাহলে লেফট সাইডে 1/v dash ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, পড়ে থাকছে শুধুমাত্র 1/v minus 1/u is equal to 1/f1 plus 1/f2। এবার ধরো মনে করো এই লেন্স দুটোকে সরিয়ে দিয়ে তুমি একটাই ধরো কম্পাউন্ড একটা ধরো তুমি লেন্স তুমি রেখেছো, কিরকম ব্যাপার না, সেটা হচ্ছে যেরকম ধরো সিরিজ বা প্যারালালের ক্ষেত্রে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নেই, এখানে ধরো একটা ইকুইভ্যালেন্ট লেন্স নেওয়া হয়েছে, যে লেন্সটা ধরো মানে বড় লেন্স আর কি, আমি এখানে ড্র করার মানে এটা তোমাদের ড্র করতে হবে না, তোমাদের বোঝানোর জন্য বলছি, মানে মনে করো লেন্সটা এরকম টাইপের এতটা বড় ধরো একটা লেন্স নেওয়া হয়েছে, ঠিক আছে, এরকম ধরো একটা বড় লেন্স নেওয়া হয়েছে, যার জন্য মাঝখানে কোনো আইড্যাশ ফাইড্যাশ কিছু তৈরি হয়নি, এইখানে অবজেক্ট আছে, ও এখানে ইমেজটা কাস্ট করে দিয়েছে, ইমেজটা এই পয়েন্টে ও ফর্ম করেছে, বোঝা গেল ব্যাপারটা। তাহলে এরকম যদি আমরা একটা ইকুইভ্যালেন্ট লেন্স যদি নিই তাহলে এবার আমাদের লিখতে হবে নাও টেকিং a lens of equivalent focal length, now taking a lens of equivalent focal length f, capital F, equivalent focal length capital F এর ধরো আমরা একটা লেন্স নিলাম ফোকাল লেন্থে, দেন তাহলে ওর জন্য কি হবে, ওর জন্য হবে 1/v, তারপর ফাইনালি এখানে ইমেজটা কাস্ট করবে, মাইনাস 1/u, তার অবজেক্ট যেখানে থাকা সেখানেই আছে, ইজ ইকুয়াল টু 1/F, 1/v minus 1/u is equal to 1/F। তাহলে পরে কি দাঁড়ালো, এই যে ইকুয়েশনটা আমরা করেছিলাম ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 কে নিয়ে, তার লেফট সাইডে যা ছিল এটারও লেফট সাইডে তাই আছে, তার মানে রাইট সাইড দুটো ইকুয়াল হবে, এইটা আর এইটা হচ্ছে ইকুয়াল হবে, তাহলে therefore 1/f is equal to 1/f1 plus 1/f2। তাহলে এখান থেকে f is equal to f1 f2 divided by f1 plus f2, এই হয়ে গেল আমাদের ইকুইভ্যালেন্ট লেন্সের ফোকাল লেন্থ বা ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ, ঠিক আছে। এবার বইতে কায়দা করে ওরা আবার কি করেছে, অনেক বইতে আমি দেখেছি একটাকে কনভেক্স ধরেছে, একটাকে কনকেভ ধরেছে, দুটোকে কনকেভ ধরেছে, ওরকম করে করে কিছু কেস স্টাডি ওরা তৈরি করেছে, তো ওগুলো আমরা করবোই না, কেন করবো না, কারণ ওগুলো মনে রাখা ওইভাবে যায় না, ঠিক আছে, ফিজিক্স তো মুখস্থ করার সাবজেক্ট না, মেন বেসিক যেটা এটাকে মনে রাখবে, তার কারণ কনভেক্স লেন্স যদি হয় তাহলে ফোকাল লেন্থ হচ্ছে পজিটিভ, তাহলে f1 f2 সব পজিটিভ করে এই ইকুয়েশনটাকে মনে রাখবে। এবার ধরো তোমাকে কোন একটা নিউমেরিক্যাল করার সময় আমরা দেখবে নিউমেরিক্যাল করবো এরকম, কোন একটা লেন্স ধরো তোমাকে বলে দিচ্ছে, ফার্স্ট লেন্সটা ধরো তোমাকে বলে দিল কনভেক্স, সেকেন্ড লেন্সটা ধরো তোমাকে বলে দিল কনকেভ, তো তখন তুমি সেই ফোকাল লেন্থের যে ম্যাগনিটিউড তার সঙ্গে প্রপার সাইন কনভেনশন ধরে নিয়ে কোনটার জন্য পজিটিভ হবে কোনটার জন্য নেগেটিভ হবে সেই অনুযায়ী তুমি এখানে ভ্যালু পুট করবে, সেই অনুযায়ী তুমি ক্যাপিটাল এফ এর ভ্যালু তুমি পাবে ইনক্লুডিং দ্য সাইন, তখন তুমি বুঝে যাবে যে এরা দুজনে মিলে যে এফেক্টটা তৈরি করছে সেই ফাইনাল এফেক্টটা
একটা কনভেক্স লেন্সের মতো এফেক্ট তৈরি করছে, নাকি কনকেভ লেন্সের মতো এফেক্ট তৈরি করছে, মানে কনভার্জিং এফেক্ট তৈরি করছে, নাকি ডাইভার্জিং এফেক্ট তৈরি করছে, সেটা তুমি বুঝতে পারবে। কিন্তু আগে থেকে ওরকম ভাবে একবার F1 পজিটিভ, একবার F2 পজিটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, এই সমস্ত করে করে ইকুয়েশন তৈরি করে ওটা তুমি মনে রাখতে পারবে না। ঠিক আছে, এক্সামে যখন তোমাকে নিউমেরিক্যাল যখন করতে দেবে তখন ওই করেসপন্ডিং ভ্যালুগুলোকে পুট করে করে তোমাকে করতে হবে। এই হচ্ছে ঘটনা। তাহলে কম্বাইন্ড লেন্সের ব্যাপারটা যেটা বোঝালাম, এটা ঠিকঠাক বুঝতে পেরেছো কিনা, তাতে আমি বুঝতে পারবো যে শুনছো কিনা মন দিয়ে আমাকে এখানে কমেন্ট বক্সে লিখে জানাও যে আন্ডারস্টুড আর নট। ঠিক আছে, তারপর নেক্সট টপিকে মুভ করছি। ওয়াচিং গুলো আসছে না। ঠিক আছে, তাহলে এটা গেল। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত এই ক্লাস ওয়ার্কগুলো যেগুলো করালাম আগের দিন যেরকম আমাকে করেছিল সেরকম ভাবে ক্লাস ওয়ার্কের নোটগুলো লিখবে ঠিকঠাক করে গুছিয়ে, লিখে হচ্ছে আমাকে পাঠাবে হোয়াটসঅ্যাপ ইনবক্সে, আমি দেখে নেবো ঠিকঠাক করে লিখেছি কিনা, কোথাও কোনো স্পেলিং মিস্টেক আছে কিনা, বা সাইন কনভেনশন এটসেট্রা এটসেট্রা এগুলো সব ঠিক আছে কিনা দেখে নেবো। আচ্ছা, এবার কথা যেটা যে সেটা হচ্ছে লেন্সের যে পার্টটা আছে, লেন্সের পার্টটা আমি যেগুলো পড়ালাম এগুলোকেই ভালো করে প্র্যাকটিস করতে হবে। তার সঙ্গে একটা হোমওয়ার্ক দিলাম কিন্তু আবার, হ্যাঁ, কোনটা না, কনভেক্স ধরে নিয়ে একদম প্রথমেই বলেছি, ওটাকে ধরে নিয়ে কিভাবে করতে হবে সেটা আমাকে করে পাঠাবে। তো এগুলোকেই মেনলি, এগুলোকেই তোমাকে প্র্যাকটিস করতে হবে, এগুলোর মধ্যে থেকে তোমাকে থিওরিটিক্যাল যা কোয়েশ্চেন আসার আসবে। সেজন্য এর উপর থেকে আমি আলাদা করে কোনো নোটফোট কিছু আমি পাঠাচ্ছি না, নিউমেরিক্যালের জন্য যে ফাইলটা পাঠানো সেটা আমি পাঠিয়ে দেবো। আচ্ছা, এবার যেটা বলার বিষয় যে সেটা হচ্ছে ওয়ে অপটিক্সের নিউমেরিক্যাল দেওয়া হয়েছিল সপ্তাহ দুয়েক আগে, অনেক কিছু ঠেলে তারপরে হচ্ছে তোমাদের থেকে আজকে বার করা হয়েছে যে কার কার কোথায় কোথায় ডাউট আছে। ঠিক আছে, হয়তো ব্যস্ত ছিলে, জানাতে পারোনি, বিভিন্ন কাজকর্ম থাকে তো এই সময়। তো যাই হোক, তো এবার সেই ওয়ে অপটিক্সের এই যে নিউমেরিক্যালগুলো যেগুলো আমি করিয়েছিলাম সেগুলো বাদ দিয়ে বাকি যে নিউমেরিক্যালসগুলো ছিল সেই নিউমেরিক্যালসগুলো আমি কয়েকটা আমি করিয়ে দিচ্ছি, সব আমি করাবো না, কয়েকটা আমি করিয়ে দিচ্ছি। তারপরে আবার যেগুলো আটকেছে সেগুলো তোমরা নিজেরা বুঝতে পারবে। ঠিক আছে, পুরোটা কিছু করাবো, কিছু হিন্ট দিয়ে দেবো, তাতে তাতে অনেকটা হেল্প হবে, বুঝতে পারবে তাতে। তারপর নিউমেরিক্যাল গুলো কয়টা টাফ নিউমেরিক্যাল ছিল না, ওই আমি আজকে বলার পরে তারপরে হয়তো তোমরা খেয়াল করেছিলে, দেখি তো স্যার বলছে যখন তাহলে কোনটা কোনটা পাঠিয়ে দিই সব কটা নাম্বার লিখে। কিন্তু ট্রাই করো, ঠিক আছে, নিজেরা ট্রাই না করলে আমাকে দিয়ে অঙ্ক করি, আমি তো ফাইনাল এক্সামটা তো আর আমি দেবো না, ফাইনাল এক্সাম তোমাকে দিতে হবে। আচ্ছা,
ওয়েভ অপটিক্স নিউমেরিক্যাল, তাই তো? আমি কয়েকটা সিলেক্টেড নিউমেরিক্যাল আমি এখান থেকে করিয়ে দিচ্ছি। ওয়েভ অপটিক্স এর যে নিউমেরিক্যাল শীট দিয়েছিলাম, যেমন ধরো 12 এর প্রবলেমটা, what is the angular resolution of a 10 centimeter diameter telescope at a wavelength of 0.5 millimeter? ঠিক আছে, তো এইটার ডেরিভেশন তোমাদের সিলেবাসে নেই, কিন্তু এর এক্সপ্রেশনটা তোমাদেরকে মনে রাখতে হবে। অ্যাঙ্গুলার রেজলিউশন বলেছে, দুটো জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে অ্যাঙ্গুলার রেজলিউশন আর একটা হচ্ছে রিজলভিং পাওয়ার। অ্যাঙ্গুলার রেজলিউশন আর একটা হচ্ছে রিজলভিং পাওয়ার। এখানে শুধু অ্যাঙ্গুলার রেজলিউশন থেকে দিয়েছি, রিজলভিং পাওয়ারও এক্সামে দিলে দিতে পারে, এটা ডেরিভেশন নেই, বাট এক্সপ্রেশনটা মনে রাখো, কারণ এখান থেকে শর্ট কোয়েশ্চেন দেয়, বোর্ডেও দেয়, জয়েন্টেও দেয়, এই এক্সপ্রেশনটার উপর ডিপেন্ড করে। অ্যাঙ্গুলার রেজলিউশনের হচ্ছে 1.22 ল্যামডা বাই ডি, ল্যামডা ফর ওয়েভলেন্থ আর হচ্ছে ডি হচ্ছে ডায়ামিটার, যেটার কথা বলেছে ওরা। আর রিজলভিং পাওয়ার হচ্ছে এইটার ইনভার্স, মানে ডি ডিভাইডেড বাই 1.22 ল্যামডা। তো এখানে ভ্যালুগুলো এবার আমরা পুট করি। অ্যাঙ্গুলার রেজলিউশন 10 সেন্টিমিটার ডায়ামিটার বলেছে। আচ্ছা, তো তাহলে 10 সেন্টিমিটার ডায়ামিটার, তো আমরা একটা কাজ করি, মিলিমিটারে কনভার্ট করি, রেশিও এমনিতে ক্যান্সেল আউট হয়ে যাবে। 1.22 ল্যামডা মানে ওয়েভলেন্থ বলেছে কত, 0.5 মিলিমিটার, তাহলে 0.5 মিলিমিটার, ঠিক আছে। ডায়ামিটার বলেছে 10 সেন্টিমিটার, তাহলে 100 মিলিমিটার, ঠিক আছে। আর এখানে উল্টোটা হবে, উপরে হবে 100, নিচে হবে 1.22 ইন্টু 0.5। এটা ক্যালকুলেট করে দাও কত আসছে, এটাও ক্যালকুলেট করে দাও কত আসছে। ক্যালকুলেট করে দেখো কত পাচ্ছ। কমেন্ট বক্সে জানাও কত পাচ্ছ।
হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তো তার মানে হচ্ছে এখানে ফর্মুলাগুলো তোমাকে জাস্ট খেয়াল রাখতে হবে, আর এটা কোনো ইউনিট হবে না, উপরে নিচে ইউনিট সেম, ওই জন্য ইউনিটলেস কোয়ান্টিটি, ইউনিটলেস অ্যান্ড ডাইমেনশনলেস। তো এটা গেল, এটা তো সমস্যার কথা ছিল, এক্সপ্রেশন জানতে না একটা ব্যাপার, ঠিক আছে। আচ্ছা 12 এর পরে এবার দেখি কোনটা করাবো। ফোরটিনেরটা, a parallel beam of light of wavelength 500 nanometer, তাহলে lambda is equal to 500 nanometer, তাহলে 500 into 10 to the power minus 9 meter, falls on a narrow slit and the resulting diffraction pattern is observed on a screen 1 meter away, তাহলে L is equal to 1 meter। নিশ্চয়ই মনে আছে স্লিট টু স্ক্রিন ডিসটেন্স, এই যদি স্লিট হয় এটা স্লিট, এখানে হচ্ছে স্ক্রিন, এই স্লিট টু স্ক্রিন ডিসটেন্সটা হচ্ছে L দিয়ে ডিনোট করেছিলাম আমরা, L, আর এখানে এইভাবে ডিফ্রাকশন প্যাটার্ন পেয়েছিলাম। প্রত্যেকের আশা করি মনে আছে, এই জায়গাটা ছিল সেন্ট্রাল ব্রাইট, এটা ছিল ফার্স্ট ডার্ক 1D, এটা ছিল সেন্ট্রাল ব্রাইট। আচ্ছা তো এবার কি বলছে, it is observed that the first minima is at a distance of 2.5 millimeter from the center of the screen, এটা হচ্ছে স্ক্রিনের সেন্টার, সেখান থেকে ফার্স্ট মিনিমাম, মিনিমাম মানে ডার্ক, তাহলে ফার্স্ট ডার্ক, তাহলে ফার্স্ট ডার্কের ডিসটেন্সটা বলে দিয়েছে, ফার্স্ট ডার্কের ডিসটেন্সটা বলে দিয়েছে, যেটা আমাদের বিটা ছিল, এটা বলে দিয়েছে ওরা 2.5 মিলিমিটার, এটা হচ্ছে 2.5 মিলিমিটার, এটা আমাদের বলে দিয়েছে বিটা ইজ ইকুয়াল টু 2.5 মিলিমিটার, তার মানে 2.5 ইনটু 10 টু দি পাওয়ার -3 মিটার। এবার কি ফাইন্ড করতে হবে, উইথ অফ দ্য স্লিট, স্লিট উইথ ফাইন্ড করতে হবে, ঠিক আছে। স্লিট উইথ, স্লিট উইথটা আমাদের ফাইন্ড করতে হবে। স্লিট উইথ আমরা স্মল a ধরেছিলাম, তো বিটা আমাদের ছিল হচ্ছে ল্যামডা l বাই a, তাহলে a ইজ ইকুয়াল টু ল্যামডা l বাই বিটা, ঠিক আছে। আর নিশ্চয় মনে আছে সেন্ট্রাল ব্রাইট ছিল 2 বিটা, মনে আছে প্রত্যেকের থেকে, এটা সেন্ট্রাল ব্রাইট ছিল ডাবল, এইটা ছিল বিটা, এখান থেকে এটুকু ছিল বিটা, এইটা ছিল বিটা, এইটা ছিল বিটা, কিন্তু সেন্ট্রাল ব্রাইট হচ্ছে ডাবল ছিল, ওর ক্ষেত্রে আবার টোয়াইস ল্যামডা l বাই a এরকম ছিল এক্সপ্রেশন, মনে রাখো কিন্তু এগুলো। তাহলে ল্যামডার জন্য 500 ইনটু 10 টু দি পাওয়ার -9, l হচ্ছে 1 আর বিটা হচ্ছে 2.5 ইনটু 10 টু দি পাওয়ার -3, যত আসবে এত মিটার, করে দেখো কত আসছে, কমেন্ট বক্সে आंसर জানাও। ফেসবুকে এটা সমস্যা, ওয়াচিং ওয়াচিং কিছু আসছে না এখানে, যেহেতু ক্লাস চলছে না, এক্সপেরিমেন্ট করতে পারছি না।
দেওয়ার পরে টেস্ট বলে একটা হ্যাঁ, তাহলে 2 × 10⁻⁴ বা 0.2 × 10⁻³ মিটার, তার মানে 0.2 মিলিমিটার। ঠিক আছে, 0.2 মিলিমিটার, এ হচ্ছে আনসার। আরে ফেসবুকের কি একটা সমস্যা চলছে বুঝলি, যার জন্য এই যে মোবাইলটা থেকে আমি ক্লাস নিচ্ছি তোদের, ওখান থেকে ওর চ্যাট বক্সটা মানে চ্যাট বক্সটা শো করছে না, চ্যাট বক্স বা আদৌ এটা ব্রডকাস্টেড হচ্ছে কিনা এগুলো কিছু শো করছে না, যার জন্য আরেকটা মোবাইল থেকে আবার দেখতে হচ্ছে। ঝামেলার ব্যাপার, মোবাইল দেখবো নাকি বোঝাবো পড়াবো। আচ্ছা, এটা গেল। আচ্ছা, 9-এরটা আমি বলে দিচ্ছি। 9-এরটা ফিগার দিয়েছে ওরা। আচ্ছা, এখানে বলছে এই হচ্ছে 12 মিটার, ডি এটা হচ্ছে ই, এই হচ্ছে 12 মিটার, এই ডিসটেন্স 12 মিটার। আর কি বলেছে, এডি হচ্ছে 6 মিটার, এডি হচ্ছে 6 মিটার। Find the time taken by the light to reach from C to E. C থেকে E তে আসতে কতটা টাইম লাগছে। আচ্ছা, এখানে অ্যাঙ্গেল বলে দিয়েছে 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা এটা 60 ডিগ্রি, এটা তো পারপেন্ডিকুলার 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে CE বাই AE, CE বাই AE, CE মানে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হাইপোটেনুস, এই হচ্ছে হাইপোটেনুস। তাহলে CE বাই AE পারপেন্ডিকুলার বাই হাইপোটেনুস, তাহলে sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি। তাহলে CE হচ্ছে AE sin 60 ডিগ্রি, AE sin 60 ডিগ্রি। এই মানে কত, এই হচ্ছে 12 sin 60 ডিগ্রি মানে √3/2, তাহলে 6√3। এটা হচ্ছে C ডিসটেন্স। এবার বলেছে টাইম কত লাগবে, টাইম হচ্ছে তাহলে 6√3 ডিভাইডেড বাই 3 × 10⁸ এত সেকেন্ড লাগবে। ঠিক আছে, স্পিড অফ লাইট ইন এয়ার মিডিয়াম অর ইন ভ্যাকুয়াম হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর সিটা হচ্ছে 6√3 মিটার, পেয়ে গেলাম আমরা। তাহলে এখানে আসছে 2√3 × 10⁻⁸ সেকেন্ড, এটা হয়ে গেল ফার্স্টের আনসার। এবার 2 নম্বর কি বলেছে, ডিসটেন্স ট্রাভেল বাই দ্য সেকেন্ডারি ওয়েভ ইন দ্যাট ইন্টারভাল ফ্রম এ। আচ্ছা, দেখি তো তোদের মনে আছে কিনা, লাইট যখন সি পয়েন্টে রিচ করেছে তখন ওই ওয়েভ ফ্রন্টেরই একটা পার্ট এ পয়েন্টে রিচ করেছে। তাহলে সি থেকে ই পয়েন্টে এই যে সময়টা বলেছে 2√3 × 10⁻⁸ সেকেন্ড, এই টাইমে সি থেকে ই পয়েন্টে লাইট এসে রিচ করবে। ঠিক আছে, যতটা ডিস্টেন্স এখানে ও ট্রাভেল করছে, মানে ধর এই যে সময়টাতে যতটা ডিস্টেন্স ট্রাভেল করছে, এ থেকে যে লাইটটা রিফ্লেক্টেড ব্যাক হবে সেই লাইটটা
এই ডিস্টেন্সের সঙ্গে সেম ডিস্টেন্সই কি ট্রাভেল করবে, ইয়েস অর নো? এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটার সাথে আর এই পয়েন্টে যে লাইটটা অলরেডি রিচ করে গিয়েছিল সে রিফ্লেক্টেড ব্যাক হবে, ঠিক আছে? তো সেই রিফ্লেক্টেড ব্যাকের পাথের লেন্থ আর এই পাথের লেন্থ এই দুটো কি ইকুয়াল না আনইকুয়াল? সেম হবে না ডিফারেন্ট হবে? কমেন্ট বক্সে লিখতো। হ্যাঁ, ইকুয়াল হবে। তো তাহলে পরে আমাদের এখানে লিখতে হবে স্টেটমেন্ট, আমাদের এখানে লিখতে হবে, এইভাবে লিখবি যে কি বলেছে এখানে, ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য সেকেন্ডারি ওয়েভ ইন দ্যাট ইন্টারভাল ফ্রম এ। আচ্ছা লিখছে তাহলে ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য সেকেন্ডারি ওয়েভ, distance traveled by the secondary wave from A in that interval, from A in that interval of time, from A in that interval of time must be equal with CE, মানে CE যা তার সঙ্গে সমান হবে। তাহলে CE আমরা কি পেয়েছি, must be equal with CE is equal to CE আমরা কি পেয়েছি 6√3, তাহলে 6√3 মিটার। CE হচ্ছে আমরা 6√3 পেয়েছি, তাহলে 6√3 মিটার হয়ে গেল। তারপর 3 নম্বর কি বলেছে, distance traveled by the secondary wave in that interval, সব অনেকগুলো ডট ডট দেওয়া মনে আছে, ওই একই কোয়েশ্চেন কিন্তু ফ্রম ডি চেয়েছে, ঠিক আছে? ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য সেকেন্ডারি ওয়েভ ইন দ্যাট ইন্টারভাল ফ্রম ডি। তাহলে ডি থেকে কতটা ডিস্টেন্স ও ট্রাভেল করবে, ফ্রম ডি থেকে কতটা ডিস্টেন্স যাবে। তাহলে ডি থেকে যে ডিস্টেন্সটা, দেখ লাইট যখন মানে ওয়েভ ফ্রন্ট লাইট যখন সি পয়েন্টে ছিল তখন এই দিকে হচ্ছে এই পয়েন্টে ছিল। এবার ইন দ্য মিন টাইম কি হয়েছে না, সি থেকে লাইট ই পয়েন্টে রিচ করেছে, এ থেকে লাইট রিফ্লেক্টেড ব্যাক করে উপরের দিকে উঠেছে, আর সেই সময়তে লাইট বি থেকে ডিতে নেমে আবার কিছুটা পার্ট উপরের দিকে উঠেছে। তো আমাদের চেয়েছে যেটা, সেটা হচ্ছে ডি থেকে কতটা উপরের দিকে উঠবে। তাহলে আগে আমাদের দেখতে হবে যেটা, সেটা হচ্ছে বিডি ডিস্টেন্সটা কত, টোটাল কতটা পাথ ট্রাভেল করছে এই টাইমে, টোটাল পাথ ট্রাভেল করছে সিই যতটা ততটা, অর্থাৎ 6√3 মিটার। তো তাহলে পরে এই টোটাল পাথ সি থেকে ই অবধি যা হবে, বি থেকে ডি হয়ে উপরে উঠতে টোটাল পাথটা হচ্ছে সেম, ঠিক আছে? বি থেকে ডি তে ইনসিডেন্ট করে আবার রিফ্লেক্ট ব্যাক করে টোটাল পাথটা সেম, আবার এ থেকে রিফ্লেক্ট ব্যাক করে টোটাল পাথটা সেম, এগুলো সব সেম। কিন্তু এখানে সমস্যাটা এটা চলে যায়, তার মধ্যে বিডি হচ্ছে আবার ইনসিডেন্ট পাথ আছে। তো তাহলে এই রিফ্লেক্টেড পাথটা ফাইন্ড করতে গেলে, মনে করো এতটা রিফ্লেক্ট করেছে, এই রিফ্লেক্ট পাথটাকে ফাইন্ড করতে গেলে টোটাল কতটা ডিসটেন্স আছে সেটা এই সি এর সঙ্গে ইকুয়াল হবে, স্পিড অফ লাইট ইনটু টাইম ইন্টারভাল একই হবে পাথ। সেই টোটাল পাথের থেকে বিডির যে পাথ লেন্থটা সেইটাকে বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে? টোটাল মনে করো কথার কথা, টোটাল কতটা যেন গেছে 6√3 মানে সি থেকে ই অবধি 6√3, এ থেকে রিফ্লেক্ট ব্যাক করে ধর এতটা অবধি গেছে, এটাও তাহলে 6√3, বি থেকে ডি পয়েন্টে ইনসিডেন্ট করে আবার রিফ্লেক্ট ব্যাক করেছে, এই টোটালটা 6√3। এটার মধ্যে থেকে, এটার থেকে এই বিডির যে লেন্থটা এইটাকে সাবট্রাক্ট করে বাদ দিয়ে দিতে হবে, তাহলে রিমেইনিং যেটা থাকবে সেটাই হচ্ছে ডি থেকে যেটা রিফ্লেক্টেড পাথ, ঠিক আছে? তো তাহলে আমাদের এবার স্টেটমেন্ট লিখতে হবে। তাহলে 3 নম্বর স্টেটমেন্ট লিখতে হবে, একবার দেখে নিই কি বলেছে, ডিসটেন্স ট্রাভেল বাই দ্য সেম, হ্যাঁ বলে ডিসটেন্স ট্রাভেলড
by the secondary wavelength, say by the secondary wavefront, distance traveled by the secondary wavefront from D in that interval, from D in that interval is equal to, তাহলে টোটাল পাথ লেন্থ হচ্ছে সি যতটা ততটা, তাহলে সি, তার থেকে বিডি পার্টটাকে বাদ দিয়ে দেবো, তাহলে বিডি সাবট্রাক্ট করলাম, তো সি আমরা কি পেয়েছিলাম 6√3, আর বিডিটা ভালো করে খেয়াল করলে বোঝা যাবে এটা হচ্ছে 6 sin 60 ডিগ্রি, 6 এবি হচ্ছে 6 cos 60 ডিগ্রি, বিডি হচ্ছে 6 মিটারে sin 60 ডিগ্রি, তাহলে 6 sin 60 ডিগ্রি, sin 60 over 3/2, তার মানে এটা 3√3 আসছে, √3/2, 3 2 6, 3√3 আসছে, তাহলে এটা 3√3 মিটার, বুঝা গেল? তাহলে ডি থেকে কতটা ডিসটেন্স স্লাইড উপরের দিকে উঠবে না 3√3 মিটার, এই হচ্ছে ব্যাপার। তারপর বলেছে ড্র দ্য রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট, ওই রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট ড্র করতে বলেছে। এই রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট আমরা কিভাবে ড্র করবো, এখানে এটা করতে হবে, সেটা হচ্ছে লাইট, এখানে আমাদের একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে, যতটা গেছে এতটা উপরের দিকে উঠবে, ঠিক যেরকম আমরা হাইগেন্স প্রিন্সিপালের প্রুফটা করেছিলাম। এবার এই পয়েন্টের থেকে একটা ট্যানজেন্ট ড্র করতে হবে, এটা যেন বি পয়েন্টকে যেন ইন্টারসেক্ট করে যায়, ঠিক আছে? তাহলে এটার নাম আমরা সবই তো দিয়ে দিয়েছি, এ বি সি ডি ই, তাহলে এফ দিয়ে দিলাম, এফ এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, তাহলে therefore FE is the reflected wavefront, FE হচ্ছে reflected wavefront। আমরা হাইগেন্সের প্রুফে যেরকম ফিগার ড্র করেছিলাম ওই একই ফিগার এখানে ড্র করতে হবে, আলাদা কিছু না, বোঝা গেল? 9-এরটা যাদের যাদের প্রবলেম হয়েছিল তারা বুঝেছো কিনা আমাকে একটু জানাও তো, আন্ডারস্টুড আর নট বলে লেখো, যাদের যাদের 9-এর এই কোয়েশ্চেনটা যেটা এখন আমরা করলাম এটা যাদের যাদের সমস্যা হয়েছিল।
ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল, বুঝলাম। আচ্ছা, এবার আমি 17-এরটা একটু বলে দিচ্ছি। 17টাতে এরকম একটা ফিগার দিয়েছে। What is the focal length and the power of the lens in the figure? Radii of curvature of the two faces are capital R each. তাহলে কি করতে হবে? লেন্স মেকারস ফর্মুলা, তাহলে ফ্রম লেন্স মেকারস ফর্মুলা, সেখান থেকে কি আছে? পাওয়ার P is equal to 1/f mu g minus 1, এই চারপাশে এয়ার মিডিয়াম আছে এই ধরে নিচ্ছি আমরা, mu g minus 1/r1 minus 1/r2। এখানে r1 আর r2 রেডিয়াস অফ কার্ভেচার ক্যাপিটাল R বলে দিয়েছে, গিভেন এটা। তো তারপরে কি হবে? তাহলে therefore P is equal to 1/f, তাহলে এখানে দুটোরই ভ্যালু সেম, তার মানে 0 হয়ে যাচ্ছে, তাহলে পাওয়ারটা 0। আর ফোকাল লেন্থ হচ্ছে ইনফাইনাইট, পাওয়ার হচ্ছে 0 আর ফোকাল লেন্থ হচ্ছে ইনফাইনাইট। ঠিক আছে, এই হচ্ছে 17। বোঝা গেল? এই লেন্স মেকারস ফর্মুলা ইউজ করলেই হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি এটা ওয়ে অপটিক্স এর নিউমেরিক্যাল শীটের মধ্যে আছে, ঠিক? এটা অ্যাকচুয়ালি রে অপটিক্স এর প্রবলেম। আচ্ছা, এবার একটা জিনিস আমাকে বলো, দুটো জিনিস, সেটা হচ্ছে প্রথমত এটা বুঝলে কিনা নিউমেরিক্যালটা, যাদের যাদের 17 প্রবলেম হয়েছিল এখন বুঝলে কিনা। সেকেন্ডলি বলো যে সেটা হচ্ছে এই মেকানিজমটা ডেইলি লাইফে কোথায় দেখেছো যে অ্যাপ্লাই করা হচ্ছে? ডেইলি লাইফ এক্সপিরিয়েন্সে কোথায় অ্যাপ্লাই করা হয় এই সেম মেকানিজম? এই সেম মেকানিজম কোথায় ইউজ করছে? দেখবি পাওয়ারলেস গ্লাস, অনেকে দেখবি ফ্যাশন করার জন্য চশমা পরে, পাওয়ারলেস গ্লাস, ঠিক আছে? যেমন মনে কর সানগ্লাস, এবার সানগ্লাসের তো আর কোনো পাওয়ার থাকে না, সেটা ফটোক্রোম্যাটিক গ্লাসের হচ্ছে পাওয়ার থাকে। তো যাই হোক, তো এবার হচ্ছে সানগ্লাস ধর কেউ পড়ছে, এবার তার তো আর পাওয়ারের দরকার নেই, সেক্ষেত্রে না স্পেকটাকেলস বললে হবে না, সাউথ লিখেছে স্পেকটাকেল, স্পেকটাকেলের যদি পাওয়ার না থাকতো তারপর লোকে পড়তো কেন? ঠিক আছে, কোন স্পেকটাকেল না যেগুলো আর কি পাওয়ারলেস, মানে যেখানে মানে পাওয়ারের কোনো মানে পাওয়ারের প্রয়োজন নেই, মানে এমনি জাস্ট
একটা অর্নামেন্টেশন, ঠিক আছে, আমরা যেরকম সানগ্লাসগুলোকে ইউজ করি বা কিছু, তো সেইখানে হচ্ছে এইরকম মেকানিজম থাকে, মানে যে দুটো যে সারফেস, কার্ভ সারফেস, তাদের হচ্ছে রেডিয়াস আর কার্ভেচার হচ্ছে সেম থাকে, তো তাতে কি হচ্ছে না ফোকাল লেন্থ ইনফাইনাইট হয়ে যাচ্ছে, তার মানে পাওয়ারটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে সানগ্লাসে এই মেকানিজমটা ইউজ করা হয়, ঠিক আছে, স্পেকটাকেল বললে পরে হবে না কিন্তু, কেমন? তো এরকম কিন্তু মানে ধরো এই কোয়েশ্চেনটা দিল, দিয়ে হয়তো বললো যে একটা ডেইলি লাইফের একটা অ্যাপ্লিকেশন বলো, তো তখন কিন্তু বলতে হবে সেক্ষেত্রে। আচ্ছা, তো ঠিক আছে, তো একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে এখানে এবার বাকি যে নিউমেরিক্যালস গুলো থাকলো, যাদের যাদের অনেকে লিখেছে কোনো ডাউট নেই তাদের ঠিক আছে, বাকি নিউমেরিক্যাল গুলো নিজেরা একবার ট্রাই করো, ট্রাই করে আমাকে জানাবে যে কোন কোন নিউমেরিক্যাল গুলোতে ডাউট আছে, ঠিক আছে। আর তার সঙ্গে আমি আজকে লেন্সের নিউমেরিক্যালের ওয়ার্কশিটটা আমি পাঠিয়ে দিচ্ছি, লেন্সের নিউমেরিক্যালের ওয়ার্কশিট পাঠিয়ে দেবো, দিয়ে কোথা থেকে কোন অবধি নিজেরা বাড়িতে ট্রাই করবে সেটাও বলে দেবো। তাহলে টোটাল 3টে হোমওয়ার্ক থাকছে। একটা হচ্ছে আমি কনকেভ সারফেসে দেখিয়ে দিয়েছি, কনভেক্সটা করতে হবে, ওয়ে অফ ট্রিক্সের নিউমেরিক্যালের যে শিটটা, বাকি যে অঙ্কগুলো থাকলো যেগুলো লাইভ ক্লাসে আমি করালাম না এখনো অবধি, সেগুলো এবার তোমরা বলবে যে নিজেরা ট্রাই করবে করে, যদি আবার দেখো ডাউট হচ্ছে আমাকে জানাবে, ডাউট না থাকলে সেটাও আমাকে জানাবে, মানে মেন কথা কমিউনিকেট করবে। থার্ড হচ্ছে আমি আজকে লেন্সের নিউমেরিক্যালের শিট আমি পাঠিয়ে দেবো, ওয়ার্কশিট, তার মধ্যে থেকে কোথা থেকে কোন অবধি নিউমেরিক্যাল তোমাকে বাড়িতে করতে হবে সেটাও বলে দেবো, সেটারও ফিডব্যাক আমাকে জানাবে, বারবার করে ফিডব্যাক জানাও ফিডব্যাক জানাও। এখন এতটা বড় হয়ে গেছে, ক্লাস 12 পড়ছো আর কদিন পরে ফাইনাল এক্সাম, তো এখন যদি আমাকে যদি বারবার করে নক করতে হয় তাহলে তো খুব সমস্যার ব্যাপার, ঠিক আছে, চলো, গুড নাইট।